স্কুটি শেখানোর রহস্য। আমাকে স্কুটি চালানো শেখাতে গিয়ে ছেলে পেছন থেকে আমার কোমর ধরে বলল, মা, তোমাকে এভাবে টচ করতে খুব ভালো লাগে। সকাল ৮টায় ছেলে বলল, মা, তোমাকে স্কুটি চালানো শেখাবো, এখন শিখে নাও, পরে কাজে লাগবে। আমি রাজি হলাম। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। বাড়ির সামনের খালি রাস্তায় স্কুটি নিয়ে এলো। তুমি সামনে বসো, আমি পেছনে। গিয়ে আমি সামনে বসলাম। সে পেছন থেকে আমার কোমরে হাত দিল ব্যালেন্সের জন্য। এবার আস্তে একলোরও চাপকো। স্কুটি চলতে শুরু করল। আমি একটু নার্ভাস। ভয় পেও না, আমি আছি। কে তার হাত আমার পেটে চলে এলো। কেন এত শক্ত করে ধরছিস জিজ্ঞেস করলাম। মা, তার গলার স্বর ভিন্ন শোনাল। আমি তোমাকে এভাবে টচ করতে পছন্দ করি কিল। আমি স্কুটি ব্রেক করলাম। তুমি নরম, ওয়ার্ম, তোমার শরীরের সুগন্ধ আছে কিল। সে আরও কাছে এসে বলল, মা, আমি চাই প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি আমার স্ত্রী হও। সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। রাস্তায় কেউ ছিল না। আমরা দূরে কোথাও গিয়ে একসাথে থাকব। তুমি আমার বউ হয়ে। কি স্কুটির এনজাইম এখনও চলছিল। আমার পিঠে তার শ্বাস পড়ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর রিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটেছে যেটা এখনও আমার মাথা থেকে বের হচ্ছে না। সেদিন সকাল ৮টার সময় রাহুল আমাকে ডেকে বলল, মা, আজকে তোমাকে স্কুটি চালানো শেখাবো। দেরি না করে এখনই শিখে নাও। আমি তো অনেক দিন ধরেই চাইছিলাম স্কুটি শিখতে। বাড়ির কাজকর্ম, বাজার স্থায়ী সব কিছুতে সুবিধা হবে, তাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। ঠিক আছে বাবা, শেখাও। তো রাহুল বাড়ির সামনের খোলা রাস্তায় স্কুটিটা নিয়ে এলো। আমাদের বাড়িটা একটু আলাদা জায়গায়, তাই রাস্তায় তেমন লোকজন থাকে না। মা, তুমি সামনে বসো, আমি পেছনে বসে গাইড করব। আমি সামনে বসলাম, রাহুল পেছন থেকে আমার কোমরে হাত রাখো ব্যালেন্সের জন্য। এবার ধীরে ধীরে এক্সেলারেটর টিপো, ভয় পেও না। আগে আমি। এক্সেলারেটর টিপচেই স্কুটি এগিয়ে চলতে শুরু করল। প্রথমবার স্কুটি চালাচ্ছি বলে একটু নার্ভাস লাগছিল। আরে মা, ভয় পেও না, আমি তো আছি তোমার পেছনে গিয়ে। বলতে বলতে তার হাত আমার পেটের দিকে চলে এলো। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রাহুল, এত জোরে ধরিস কেন? আমি তো পড়ে যাব না। আগে। মা, তার গলার স্বর কেমন যেন ভিন্ন শোনাল। তোমাকে এভাবে টচ করতে আমার খুব ভালো লাগে গো। কথাটা শুনে আমি তৎক্ষণাৎ ব্রেক করলাম। স্কুটি থেমে গেল। কি বললি তুই এখন? মা, তুমি খুব নরম, ওয়ার্ম, তোমার শরীর থেকে খুব ভালো স্মেল আসে গো। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি রাহুল আরও কাছে চলে এসেছে। মা, আমার ইচ্ছে করে প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি যদি আমার স্ত্রী হতে গো। রাহুল, তুই কি বলছিস? সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসের আওয়াজ। মা, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতে পারি। তুমি আমার বউ হয়ে থাকবে। স্কুটির এনজাইম তখনও চলছিল। আমার পিঠে তার ওয়ার্ম রাশ পড়ছিল। পরিস্থিতিটা এতই অদ্ভুত ছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। রাহুল, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর, মা? আমি একদম ঠিক আছি, বরং তুমি বলে সে আমার কানের কাছে মুখ নিয়ে এলো। হঠাৎ করে আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। রাহুলের এই আচরণ একদমই স্বাভাবিক নয়। আমার ছেলে কখনো এভাবে কথা বলে না। রাহুল, তুই কি সত্যি রাহুল? কথাটা বলতেই সে হেসে উঠল, কিন্তু সেই হাসিটা রাহুলের হাসির মতো শোনালো না। মা, আমি তোমার রাহুল, তুমি কেন এমন প্রশ্ন করছ? না, তুই রাহুল নোস। রাহুলের কণ্ঠস্বর এরকম নয়, আর সে কখনো আমার সাথে এভাবে কথা বলে না। আমি স্কুটি থেকে নেমে তার মুখের দিকে তাকালাম।
দেখলাম সত্যি আমার রাহুল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব। রাহুল, তোর চোখ দেখতে কেমন অন্যরকম লাগছে গে। মা, আমার কিছু হয়নি, তুমি আবার স্কুটিতে ওঠো, আমি তোমাকে আরও কিছু শেখাবো গে। কিন্তু আমার মনে সন্দেহ তৈরি হয়ে গেছে। রাহুলের এই আচরণ একেবারেই অস্বাভাবিক। না, আজকে আর শিখব না, ভেতরে চলব। কেন মা, এখনও তো অনেক কিছু বাকি গে। বললাম ভেতরে চলব। আমি জোর করে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। ভেতরে এসেই আমি লক্ষ্য করলাম রাহুলের আচরণ আবার স্বাভাবিক হয়ে গেছে। মা, আমি কেন ভেতরে? স্কুটি তো শেখানো হলো না গে। তুই কিছু মনে করিস না বাবা, পরে আবার শেখাবি গে। রাহুল কিছুটা অবাক হয়ে তার রুমে চলে গেল। আমি একা বসে ভাবতে লাগলাম যে এমাত্র কি ঘটল। বিকেলে আমার স্বামী রহিম অফিস থেকে ফিরে এলো। আমি তাকে সব কিছু খুলে বললাম। কি বলছো তুমি? রাহুল এমন কথা বলেছে? হ্যাঁ, একদম অদ্ভুত ছিল পুরো ব্যাপারটা। তাহলে তো ডাক্তার দেখাতে হবেও। কিন্তু রাত্রে রাহুলকে দেখে মনে হলো সে একদম স্বাভাবিক, খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছুই ঠিক। পরের দিন সকালে আমি আবার রাহুলকে জিজ্ঞেস করলাম, বাবা, গতকাল তুই আমাকে কি বলেছিলি মনে আছে? কি বলেছিলাম? স্কুটি শেখাতে বলেছিলাম, তারপর তো তুমিই ভেতরে চলে এলে গে। আর কিছু মনে নেই? না তো মা। কেন, কিছু হয়েছে? রাহুল সত্যিই কিছু মনে করতে পারছে না। এটা আরও অদ্ভুত লাগলো আমার কাছে। 3 দিন পর আবার একই ঘটনা ঘটল। এবার রাহুল আমাকে বলল বাজারে যেতে। মা, চল আমার সাথে স্কুটিতে বাজারে যাবে গে। না বাবা, আমি একা যাব গে। না মা, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার পেছনে বসবে গে। আমি রাজি না হলেও সে জোর করতে লাগল। শেষে বাধ্য হয়ে স্কুটিতে তার পেছনে বসলাম। কিন্তু বাজারের পথে সে অন্য রাস্তায় চলে গেল। রাহুল, এ পথ দিয়ে বাজারে যাওয়া যায় না। মা, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি গে। আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর। আমি বুঝে গেলাম কিছু একটা গোলমাল আছে। রাহুল, স্কুটি দাঁড় করাও, এখনই। না মা, আজকে তোমাকে আমার সাথে অনেক সময় কাটাতে হবে গে। স্কুটি একটা নির্জন জায়গায় এসে থামো। চারদিকে জঙ্গল আর একটা পুরনো বাড়ি। এই জায়গাটা চেনো মা? এখানে আমরা একা থাকতে পারবো। আমি ভয় পেয়ে গেলাম, এই জায়গাটা আমার একদমই অচেনা। রাহুল, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। রিয়া স্কুল থেকে এসে আমাকে খুঁজবে গে। মা, রিয়াকে নিয়ে ভাবার দরকার নেই, আমি তোমাকে নিয়ে এখানেই থাকব। ওবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে রাহুলের সাথে কিছু একটা সমস্যা আছে। রাহুল, তুই আমার কথা শোন, আমাদের এখনই বাড়ি ফিরে যেতে হবে গে। না মা, আজকে তুমি আমার সাথেই থাকবে গে। হঠাৎ করে রাহুল আমার হাত ধরে সেই পুরনো বাড়ির দিকে টানতে শুরু করল। ছাড় আমাকে রাহুল। কিন্তু সে ছাড়ছে না, বরং আরও জোরে ধরছে। মা, এই বাড়িটা দেখো, এখানে আমরা একসাথে থাকব, তুমি আমার স্ত্রী হয়ে গে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল তুই কি করছিস? হঠাৎ করেই রাহুল থমকে গেল। তার চোখে আবার সেই স্বাভাবিক ভাব ফিরে এলো। মা, আমরা এখানে কি করছি? এই জায়গাটা কোথায়? তুই আমাকে নিয়ে এসেছিস গো। আমি কিন্তু আমার তো কিছুই মনে নেই গিয়ে। রাহুল সত্যিই বিভ্রান্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে সত্যিই জানে না কি ঘটেছে। চল বাড়ি ফিরে যাই। ও বাড়ি ফিরে আমি রহিমকে সব খুলে বললাম। এবার সে গুরুত্ব দিয়ে শোন, মনে হচ্ছে রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে, কাল ডাক্তার দেখাতে নিয়ে যাব। পরের দিন আমরা রাহুলকে নিয়ে মানসিক রোগের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক প্রশ্ন করলেন। কয়েক মাস আগে রাহুলের কোনো দুর্ঘটনা হয়েছিল কি? হ্যাঁ, 3 মাস আগে মাথায় আঘাত পেয়েছিল। পরে গিয়ে তাহলে সেটাই কারণ হতে পারে। মাথায় আঘাতের কারণে কখনো কখনো এই ধরনের সমস্যা হয়। ডাক্তার রাহুলের কিছু টেস্ট করলেন, মোরাই স্ক্যান করতে বললেন। রিপোর্ট এসে দেখা গেল রাহুলের ব্রেনের একটা অংশে সামান্য ক্ষতি হয়েছে, যার কারণে মাঝে মাঝে তার আচরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা চিকিৎসার মাধ্যমে ভালো হবে, কিন্তু কয়েক মাস সময় লাগবে। ডাক্তার ওষুধ দিলেন আর কিছু পরামর্শ দিলেন। বললেন এই অবস্থায় রাহুলকে একা রাখা যাবে না। এরপরে আমি রাহুলের প্রতি বিশেষ নজর রাখতে শুরু করলাম। যখনই তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতাম, তৎক্ষণাৎ তাকে সামলাতাম। 2 মাস চিকিৎসার পর রাহুলের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। এখন আর সেই অদ্ভুত আচরণ করে না। আজকে আবার সে আমাকে স্কুটি শেখাতে চাইল। এবার আমি রাজি হলাম, কারণ আমি জানি এখন সে সম্পূর্ণ সুস্থ। মা, আজকে কিন্তু পুরো স্কুটি চালানো শিখে যেতে হবে। ঠিক আছে বাবা, শেখাও। এইবার যখন সে আমার কোমর ধরল, আমি বুঝতে পারলাম এটা শুধুমাত্র ব্যালেন্সের জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। স্কুটি চালাতে গিয়ে প্রথমে একটু সমস্যা হলেও পরে ভালো হয়ে গেল। দেখো মা, তুমি কত সুন্দর স্কুটি চালাচ্ছ গো।
আমার মনে হচ্ছে আমি পারব গো। অবশ্যই পারবে। তুমি আমার মা। আজকে রাহুলের কথায় সেই স্নেহ, সেই ভালোবাসা ছিল যা একজন ছেলের মায়ের প্রতি থাকে। স্কুটি শেখা শেষে আমরা বাড়ি ফিরলাম। রহিম অফিস থেকে এসেছে। কেমন হলো স্কুটি শেখা? খুব ভালো হয়েছে। রাহুল খুব ভালো শিক্ষক। ও, রাহুল হেসে বলল, মা, এখনও পুরোপুরি পারে না, আরও কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। গুই, ঠিক আছে, আরও শিখব। সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে চা খেলাম। রিয়া স্কুলের গল্প বলছিল, রাহুল তার পড়াশোনার কথা বলছিল। মা, কাল আমার একটা পরীক্ষা আছে, তুমি আমাকে কিছু সাহায্য করবে? অবশ্যই বাবা, তোর যে কোনো প্রয়োজনে আমি আছি গো। এখন আমার পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। রাহুলের সেই অদ্ভুত আচরণ আর নেই, কিন্তু সেই দিনের কথা আমি কখনো ভুলতে পারব না, যখন আমার নিজের ছেলেকে আমি চিনতে পারছিলাম না। মানসিক স্বাস্থ্য সত্যি খুব গুরুত্বপূর্ণ। একটু সমস্যা হলেই পুরো পরিবার বিপদে পড়ে যায়। আমি এখন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখি, রাহুলের ওষুধ ঠিক মতো খাওয়াই। আজকে রাহুল আমাকে বলল, মা, আমি কি সত্যিই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? তুই অসুস্থ ছিলিস বাবা, এখন তো ভালো আছিস। ও, আমি খুব খারাপ লাগে, তুমি কষ্ট পেয়েছিলে? না বাবা, তুই আমার ছেলে, তোর জন্য যে কোনো কষ্ট সহ্য করতে পারি। রাহুল আমাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা ছিল, আর কিছু নয়। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে খুব ভালোবাসি বাবা গো। গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমরা সবাই একসাথে একটা পিকনিকে গেছি। রাহুল রিয়ার সাথে খেলছে, রহিম আমার সাথে হাত ধরে হাঁটছে। এই স্বপ্নটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা আমার আসল পরিবারের ছবি। আজকে সকালে উঠে আমি মনে মনে ঠিক করলাম যে আমি আমার পরিবারের জন্য সব সময় লড়াই করব। যে কোনো সমস্যা এলে আমি তার সমাধান খুঁজে বের করব। স্কুটি চালানো শেখার সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক অপ্রত্যাশিত জিনিস ঘটে, কিন্তু সাহস আর ধৈর্য থাকলে সবকিছুর সমাধান সম্ভব। এখন আমি নিয়মিত স্কুটি চালাই, বাজারে যাই, রিয়াকে স্কুলে দিয়ে আসি। রাহুলও এখন কলেজে ভালো রেজাল্ট করছে, তার বন্ধুরাও বাড়িতে আসে, সবাই খুব ভালো ছেলে। আমার স্বামী রহিম অফিসের কাজে ব্যস্ত থাকলেও পরিবারের সময় দেয়। সন্ধে আমাদের সাথে বসে গল্প করে। রিয়া স্কুলে খুব ভালো ছাত্রী, তার শিক্ষকরা প্রশংসা করেন। এই যে আমার পরিবার, এই যে আমার জীবন, এটাই আমার কাছে সবচেয়ে দামি। মাঝে মাঝে ভাবি, যদি সেদিন আমি রাহুলের অদ্ভুত আচরণকে গুরুত্ব না দিতাম তাহলে কি হতো? যদি ভাবতাম এটা স্বাভাবিক, তাহলে হয়তো আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত। আমার মনে হয় প্রতিটি মায়ের উচিত তার সন্তানদের আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখা। কোনো কিছু অস্বাভাবিক মনে হলে দেরি না করে ডাক্তার দেখানো। গত মাসে আমার এক বান্ধবীর ছেলের সাথেও একই রকম সমস্যা হয়েছিল। আমি তাকে আমার অভিজ্ঞতার কথা বলেছি, তারাও এখন চিকিৎসা নিচ্ছে। মা, তুমি কি ভাবছ? রাহুল জিজ্ঞেস করল। কিছু না বাবা, তোদের নিয়েই ভাবছিলাম। আমাদের নিয়ে কি ভাবছ? ভাবছিলাম কত সুখী আমরা, তোরা দুজনেই এত ভালো। রিয়া পাশ থেকে বলল, মা, আমাদের পরিবারটা সত্যিই খুব সুন্দর গো। হ্যাঁ মা, আমিও এটাই ভাবি, রাহুল বলল। রহিম অফিস থেকে এসে আমাদের এই আলোচনা শুনে বলল, কি হয়েছে, সবাই এত আবেগী হয়ে গেছ কেন? কিছু না, শুধু আমাদের পরিবার নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা সবাই মিলে কোথাও বাইরে খেতে যাই? সত্যি, কোথায় যাব? রিয়া খুশি হয়ে জিজ্ঞেস করল। তোমাদের যেখানে ইচ্ছা, রাহুল বলল। চলো সেই নতুন রেস্টুরেন্টে যাই যেটা গত সপ্তাহে খুলেছে। ঠিক আছে, তৈরি হয়ে নাও সবাই। তৈরি হয়ে বের হলাম, স্কুটি নিয়ে গেলাম। আমি চালাচ্ছিলাম, রহিম আমার পেছনে বসেছিল। তুমি সত্যিই ভালো স্কুটি চালাও এখন, রাহুল ভালো শিখিয়েছে। গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আমরা একটা ভালো টেবিল পেলাম, পরিবেশটা খুব সুন্দর ছিল। এই জায়গাটা বেশ ভালো, বললাম। আমরা খাবার অর্ডার দিলাম, খেতে খেতে অনেক গল্প হলো। রিয়া তার স্কুলের নতুন বান্ধবীর কথা বলল, রাহুল তার কলেজের খোল প্রোগ্রামের কথা বলল। মা, আমাদের কলেজে একটা ডান্স কম্পিটিশন আছে, তুমি দেখতে আসবে? অবশ্যই আসব। কবে? পরের মাসে গো, আমরা সবাই যাব, রহিম বলল। খাওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। রাস্তায় অনেক লোক, সবাই নিজেদের পরিবার নিয়ে বেরিয়েছে। দেখো, ওই পরিবারটাও আমাদের মতোই। রিয়া একটা পরিবারের দিকে ইশারা করল। হ্যাঁ, সবারই তো পরিবার আছে, কিন্তু আমাদের পরিবারটা সবচেয়ে ভালো,
রাহুল বলল, তুই ঠিক বলেছিস। ও আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বাড়ি ফিরে আসার পথে আমি ভাবছিলাম আজকের এই সময়টা কত সুন্দর কেটেছে। কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু পারিবারিক আনন্দ। বাড়ি পৌঁছে আমরা বসে টিভি দেখতে লাগলাম। একটা ভালো সিনেমা চলছিল। এই সিনেমাটা আমার দেখা গো, রহিম বলল। কেমন? বেশ ভালো, পারিবারিক সিনেমা কি? আমরা সবাই মিলে সিনেমা দেখলাম। মাঝে মাঝে রিয়া ঘুমিয়ে পড়ছিল। রিয়াকে শুয়ে দাও গো, আমি রাহুলকে বললাম। রাহুল রিয়াকে তুলে তার রুমে নিয়ে গেল। খুব যত্ন করে বিছানায় শুয়ে দিল। রিয়া ঘুমিয়ে গেছে। ফিরে এসে বলল, তুইও যা, ঘুমিয়ে পড়, কাল তোর ক্লাস আছে গো। ঠিক আছে মা, গুড নাইট। রাহুল আমাকে আর রহিমকে গুড নাইট বলে তার রুমে চলে গেল। আমি আর রহিম আরও কিছুক্ষণ বসলাম। আজকে খুব ভালো দিন কেটেছে, রহিম বলল। হ্যাঁ, এরকম দিন আরও বেশি চাই। আমাদের পরিবারটা সত্যিই সুখী গো।